আচ্ছা দেখো সবাই, আচ্ছা তোমরা এখন যারা যারা জয়েন করলে তোমাদের ফ্রেন্ডদেরকে সবাই জানিয়ে দাও, অথবা এটা শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটা ঠিক মতো করতে পারে। হ্যাঁ, দ্রুত সবাইকে জানিয়ে দাও যেন সবাই এই ক্লাসটা জয়েন করতে পারে। আর সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও সবাই। হ্যাঁ, মেঘলা ইসলাম বললো যে জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের প্রভাতী শাখার প্রভাষক, রসায়ন বিজ্ঞানের প্রভাষক আসগর আলী স্যার, উনিও আমাদের ক্লাসটায় জয়েন করছে। স্যার আপনাকে ধন্যবাদ, এবং সাথে সাথে আসসালামু আলাইকুম আসগর আলী স্যার। হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরাও এখান থেকে হেল্প নিতে পারে। আর আজকে আমি সবাইকে একটু বলবো যে এক্সট্রা কনসেন্ট্রেশন দেওয়ার জন্য। আজকে আমাদের এই ক্লাসটা বোঝার জন্য অনেক বেশি মনোযোগ প্রয়োজন। হ্যাঁ, মেহেদী হাসান সরকারও বলছে জি স্যার। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ মেহেদী হাসান সরকার। হ্যাঁ, পুলক সরকারও জানাই। হ্যাঁ, তো আজকে আমি সবার কাছ থেকে আশা করব যে সবাই যেন আজকে একদম ফুল মনোযোগ দেয়, কারণ আজকে আমাদের ক্লাসটা অনেক বোঝার একটা জিনিস আর ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিক থেকে ম্যাক্সিমাম সময়ই বিভিন্ন বোর্ডে কোশ্চেন আসে। যেমন আমি যেটা দেখলাম 2019 সালের বিভিন্ন বোর্ডের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলোও অনেকগুলো বোর্ডে এই টপিক থেকে কোশ্চেন করছে। তো আশা করি এই টপিকটা আজকে আমরা ক্লিয়ারলি বুঝলে ওই বোর্ড কোশ্চেনগুলো সব সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে আমি আজকে রিকোয়েস্ট করতেছি যেন আজকে এই ক্লাসটাতে ফুল কনসেন্ট্রেশন সবাই দেয়, সেটাই আমি সবার কাছ থেকে আশা করছি। আর যারা যারা এখন জয়েন করলে তারা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে যেন তারা সবাই মিলে ক্লাসটা জয়েন করতে পারে। আর তোমাদের যদি কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি কমেন্ট সেকশনগুলো দেখি। তো ইনশাল্লাহ আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর প্রথমে লেকচারটা ভালো করে দেখবা। হ্যাঁ, লেকচার চলাকালীন সময়ে কোনো কোশ্চেন করলে আসলে ডিস্টার্ব হয়। তো লেকচার চলাকালীন সময় যদি তোমার কোনো কোশ্চেন থাকে সেটা তুমি পাশে এই তোমার নোট খাতায় একটু লিখে রাখবা যে এই কোশ্চেনটা আমি স্যারকে করব। তো আশা করি তুমি যে কোশ্চেনটার কথা চিন্তা করতেছো সেটা আমার লেকচারের মধ্যেই ইনশাল্লাহ আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরও যদি সলিউশন না হয় অথবা সলিউশনটা তুমি না পাও, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবা, অথবা আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে জানাতে পারো যে কোন স্লাইডটার তোমরা কনসেপ্টটা বোঝোনি অথবা ক্লিয়ার হয়নি। তো এভাবে জানাতে পারো। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করি। যে সবার একদম ফুল কনসেন্ট্রেশন আশা করতেছি। হ্যাঁ, লক্ষ্য করো তাহলে। আচ্ছা দেখো, হ্যাঁ, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো টর্কের রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক। দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হলো টর্কের রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক। হ্যাঁ, সাইমন ইসলাম বলছে স্যার সাউন্ড কোথায়? সাউন্ড মোটামুটি আশা করি ঠিক আছে। তুমি মোবাইল অথবা ল্যাপটপের সাউন্ড একটু বাড়ায় নাও, অথবা আরো ভালো সাউন্ড ক্লিয়ারের জন্য তুমি হেডফোন ইউজ করতে পারো।
আচ্ছা দেখো, তাহলে আমরা বলবো, দেখো টর্কের রাশিমালা, দেখো আজকে আমরা পড়বো যে টর্কের রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক। আচ্ছা প্রথমে দেখো, এখানে আমরা একটা এই ম্যাগনেটিক নর্থ পোল চিন্তা করলাম। দেখো এখানে একটু ম্যাগনেটিক নর্থ পোল চিন্তা করলাম। আচ্ছা সাউন্ড যদি প্রবলেম হয় আমি আর একটু রিফ্রেশ করি, তোমরা একটু ওয়েট করো, আমি আর একটু রিফ্রেশ করে নেই। হ্যাঁ সবাই সবাই একটু একটু ওয়েট করো। আচ্ছা আমি আগে প্রথমেই বললাম যে আজকের লেকচারটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড বোঝার জিনিস অনেক। তো আশা করি তোমাদের সবার ফুল কনসেন্ট্রেশন থাকবে, এটা আমি বারবার বলে দিচ্ছি। হ্যাঁ সবাই ফুল কনসেন্ট্রেশন দিবে আশা করি। আচ্ছা আজকের যে টপিকটা, সেই টপিকটা পড়ার জন্য আমাদের এই প্রিভিয়াস ক্লাসের যে একটা ইকুয়েশন আমরা পড়ছিলাম, এটা দেখো, যে প্রিভিয়াস ক্লাসে আমরা এই ইকুয়েশনটা পড়ছিলাম যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে, দেখো চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী কোনো তারের ওপর ক্রিয়াশীল বল, দেখো ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আমরা এটা প্রিভিয়াস ক্লাসের মানে মানে এই টপিকটা অলরেডি পড়া হয়ে গেছে আমাদের। তাহলে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে এভাবে, তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা ওই তারের ওপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে অথবা যে পরিমাণ বল প্রয়োগ করে, সেই বলের পরিমাণটা, দেখো সেই বলের পরিমাণটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। তাহলে এফ ইকুয়ালস আই এল বি সাইন থিটা। ঠিক আছে, আমাদের এই ইকুয়েশনটা আজকে লাগবে, এই সমীকরণটা আজকে আমাদের লাগবে। সেজন্য হ্যাঁ, তাহলে এই সমীকরণটা আমরা সেজন্য আরেকটু রিভিউ করলাম। হ্যাঁ, যারা যাদের সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে তারা এটা মানে লাইভটা ক্লোজ করে আবার ওপেন করো। আর দেখো মোবাইলের সাউন্ড তুমি দিয়ে রাখছো কিনা, হেডফোনের সাউন্ডটা ঠিক আছে নাকি সেটা একটু চেক করো। আর আমি যেহেতু লাইভটা অলরেডি দেখতেছি আমি, তাহলে এখানে দেখতেছি আমি সাউন্ডের কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। তাহলে তোমরা একটু রিফ্রেশ করো তাহলেই হবে। দেখো তাহলে এই সমীকরণটা এই ইকুয়েশনটা আসলে আমরা কি পড়ছিলাম, যে একটা, হ্যাঁ তাহলে দেখো এই ইকুয়েশনটা আমরা মানে কখন পেয়েছিলাম, যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী তার থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর অথবা তড়িৎবাহী তারের ওপর একটা বল প্রয়োগ করে, ঠিক আছে, একটা ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে ওই ফোর্সটা আমরা বের করব এই ইকুয়েশন দিয়ে। তাহলে ফোর্সের ইকুয়েশনটা হলো, দেখো যে এফ ইকুয়ালস আই এল বি সাইন থিটা। তো এখানে এফটা হলো ফোর্স, ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই তারটার ওপর ফোর্স, আর আইটা হলো এই তারটার দৈর্ঘ্য অথবা লেন্থ। দেখো এই আইটা হলো তড়িৎ প্রবাহ, দেখো আইটা হলো তড়িৎ প্রবাহ, আর এলটা হলো এই তারটার দৈর্ঘ্য অথবা লেন্থ, আর বিটা হলো চৌম্বক ক্ষেত্রের মান অথবা ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড এই থিটাটা হলো, দেখো এই তড়িৎ প্রবাহের দিকে এই তার এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন ওয়্যার অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লো। তাহলে এটা আমরা এই কোয়েশনটা আমরা আগেই পড়ছি, আগের লেকচারে পড়ছি। তো এই লেকচারটা আমরা, দেখো এই লেকচারের এই ফর্মুলাটা আজকে আমরা দেখব, সেই জন্য আমরা এই লেকচারটা একটু রিভিউ করলাম। তো এই কোয়েশনটা সবার আশা করি মনে আছে, যে এফ ইকুয়ালস আই এল বি সাইন থিটা, আশা করি সবার মনে আছে এটা। তো যেহেতু আজকে আমরা এই সমীকরণটা অথবা এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব, সেহেতু আমরা এই লেকচারটা একটু রিভিউ করলাম। এখন আমরা আমাদের আজকে মূল লেকচারে ফিরে যাব। দেখো আমাদের মূল লেকচারটাতে আমরা ফিরে যাই। হ্যাঁ আজকে আমরা দেখব, দেখো আজকে আমরা দেখব হলো
যে টর্কের রাশিমালা, দেখো টর্কের রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক, দেখো টর্কের রাশিমালা অথবা এক্সপ্রেশন ফর দ্য টর্ক, এটা আমরা আজকে দেখব। আচ্ছা, সবাই বলতেছে সাউন্ডের প্রবলেম। সাউন্ডের তো মনে হয় প্রবলেম নাই। হ্যাঁ, সবাই একটু রিফ্রেশ করো অথবা হেডফোনটা ভালো করে লাগাও। এখানে আজকে দেখি অনেকে বলতেছে সাউন্ড সাউন্ড পাচ্ছে না। তো সবাই একটু রিফ্রেশ করো অথবা নতুনভাবে জয়েন করো, তাহলে আশা করি সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ডের তো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, সবাই একটু রিফ্রেশ করো। আচ্ছা, সাউন্ড কি এখন ক্লিয়ার কিনা সবাই বুঝতে পারতেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাউন্ডের প্রবলেম হলে আমি যদি পড়ায় যাই তাহলে তো লাভ হবে না। হ্যাঁ, সাউন্ডের প্রবলেম হলে আমি যদি পড়ায় যাই তাহলে তো লাভ হবে না খুব একটা। তো সেই জন্য আমাকে একটু কমেন্ট করে একটু জানাও সবাই যে সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। আশা করি সাউন্ড তো ঠিক থাকার কথা। আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে দেখব। হ্যাঁ, বলছে সাউন্ড ঠিকই আছে। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড, হ্যাঁ, এগুলো একটু প্রবলেম হলে তোমরা রিফ্রেশ করবা, তাহলেই ঠিক হবে, অথবা আবার পুনরায় নতুন করে জয়েন করবা, তাহলে আশা করি সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন টিচার মাখনলাল দাস মিথুন, উনি আমাদের সাথে জয়েন করছে। তো সেজন্য ভালোই লাগতেছে আমার আসলে। স্যারকেও আমি সালাম জানাচ্ছি, মাখনলাল দাস স্যার। আচ্ছা, ওকে, আমরা আমাদের মূল টপিকে ফেরত যাই। তাহলে দেখো, এখানে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের আমরা একটা বার ম্যাগনেটের নর্থ পোল রাখলাম। দেখো, এটা একটা নর্থ পোল। আর যদি এরকম একটা সাউথ পোল রাখি আমরা, দেখো এরকম যদি একটা সাউথ পোল রাখি, তাহলে আমরা জানি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো যায়। তার মানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এভাবে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো যাবে। দেখো, এটা হলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স অথবা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এটা। তাহলে এইরকম যদি আমরা একটা চৌম্বক স্থাপন করতে পারি, দেখো এরকম যদি আমরা একটা চৌম্বক স্থাপন করতে পারি, সেট করতে পারি ম্যাগনেট, যে এই পাশে আমরা নর্থ পোল রাখলাম, এই পাশে আমরা সাউথ পোল রাখলাম, তাহলে এই নর্থ পোল আর সাউথ পোল এর মাঝখানে যে এই ব্ল্যাঙ্ক স্পেসটা আছে অথবা এই ফাঁকা জায়গাটা আছে, তো এই ফাঁকা জায়গাতে আমরা দেখতেছি এখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স সবগুলো একই ডাইরেকশন আছে, একই দিকে আছে। আবার এগুলোর ডেনসিটি অথবা ইন্টারনেট ডিস্টেন্স সব সেম। তাহলে আমরা বলতে পারি যে এই নর্থ পোল আর এই সাউথ পোলের মধ্যে যে স্পেসটা, এই স্পেসটাতে একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে অথবা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, সুষম চৌম্বক ক্ষেত্র অথবা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আর এই ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন অথবা দিক, সেটা অবশ্যই তোমরা জানো যে এটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। আর এখানে যে সুষম চৌম্বক ক্ষেত্রটা আছে অথবা যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটাকে আমরা ভেক্টর বি দিয়ে প্রকাশ করলাম। দেখো, ভেক্টর বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই ভেক্টর বিটা এই মাঝখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে অথবা ম্যাগনেটিক ফিল্ডটা আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। আর এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো এই লেফট থেকে রাইটের দিকে অথবা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। দেখো, আমরা আগের লেকচারগুলোতে চৌম্বক ক্ষেত্র দেখো যে খাড়া লম্ব বরাবর ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড দেখছিলাম, সেটাকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। আবার পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা বাহিরের দিকে, সেটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করছিলাম। তো এখানে আমরা এমন একটা চৌম্বক ক্ষেত্র চিন্তা করলাম আমাদের সুবিধার জন্য, যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা অথবা দিকটা লেফট থেকে রাইটের দিকে। ঠিক আছে? তাহলে এখন লক্ষ্য করো যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা এরকম রেক্টেঙ্গুলার টাইপের অথবা আয়তকার একটা এই বদ্ধ কুণ্ডলী চিন্তা করলাম, ক্লোজড একটা লুপ চিন্তা করলাম অথবা একটা কয়েল চিন্তা করলাম। তো এই কয়েলটার শেপ হলো, দেখো এটা একটা তার
জাস্ট আয়তকার শেপের একটা তার, কারেন্টের তার, অথবা এটাকে আমরা কয়েল বলতে পারি, কুণ্ডলী বলতে পারি। তো এটাকে আমরা এ বি সি ডি এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করলাম অথবা ডিনোট করলাম। তো এখন এই তারটার, দেখো এই তারটা যে মাঝখানে যে আমরা একটা এক্সিস চিন্তা করলাম যে ওয়াই ওয়াই প্রাইম, এই তারটার একদম মিড পয়েন্ট দিয়ে, এখন দেখো এই তারটার, দেখো এই তারটা অথবা এই আয়তকার কুণ্ডলীটার, দেখো রেক্ট্যাঙ্গুলার কয়েলটার লেন্থ, দেখো এখান থেকে এতটুকু লেন্থ অথবা এখান থেকে এতটুকু লেন্থ, এই লেন্থটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দেখো লেন্থটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কুণ্ডলীর দৈর্ঘ্য অথবা লেন্থ অফ দ্য কয়েল, কুণ্ডলীর দৈর্ঘ্য অথবা লেন্থ অফ দ্য কয়েল, এটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম অথবা ধরে নিলাম যে এল। আবার সেম ভাবে দেখো যে এই কুণ্ডলীটার যে প্রস্থ অথবা উইথ, তাহলে দেখো প্রস্থ এটাকে আমরা এই বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। দেখো কুণ্ডলীর প্রস্থ অথবা উইথ অফ দ্য কয়েল, তো এটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা একটু লক্ষ্য করো, যদি এই রেক্ট্যাঙ্গুলার যে কয়েলটা আমরা চিন্তা করলাম, এই কয়েলটার লেন্থ আমরা জানি, আবার উইথটাও জানি, দৈর্ঘ্য জানি, প্রস্থও জানি, তাহলে আমরা খুব ইজিলি এই কুণ্ডলীটার ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো কুণ্ডলীটার ক্ষেত্রফল বের করতে পারবো, সেটা হলো এরিয়া অফ দ্য কয়েল। এটাকে আমরা যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এ দিয়ে রিপ্রেজেন্ট করলে জাস্ট দেখো দৈর্ঘ্য আর প্রস্থ আমরা মাল্টিপ্লাই করে দিলাম, এই দৈর্ঘ্য আর প্রস্থ, লেন্থ আর উইথটা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমরা এই কুণ্ডলীটার এই রেক্ট্যাঙ্গুলার যে কয়েলটা, সেই কয়েলটার আমরা এরিয়া পেয়ে গেলাম। দেখো এরিয়া পেয়ে গেলাম। তো আজকে আসলে আমরা দেখব, এটা অনেক মজার একটা টপিক, যে তোমরা অনেকে সবাই জানো যে ইলেকট্রিসিটি দিয়ে আমাদের বাসা বাড়িতে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেই সবগুলো ইনস্ট্রুমেন্ট ধরো চলে অথবা রান করে। যেমন যে আমরা দেখো যে আমাদের বাসা বাড়িতে যে প্লাগগুলো আছে অথবা সকেটগুলো আছে, তো যে কোনো একটা সকেটের মধ্যে আমরা ধরো টেলিভিশনের প্লাগ দেই, অথবা টেবিল ফ্যানের প্লাগ দেই, অথবা আয়রনের প্লাগ ইনপুট দেই। তাহলে দেখো যে এখানে একটু কথাটা লক্ষ্য করো যে একই সোর্সের মধ্যে, দেখো একই সকেটের মধ্যে অথবা একই সোর্সের মধ্যে আমরা যখন টেলিভিশনের অথবা টিভির প্লাগটা যদি আমরা লাগাই, তাহলে টিভিটা চলে অথবা টিভিতে আমরা ছবি দেখতে পারি। আবার আমরা যদি ওই একই সকেটের মধ্যে যদি একটা টেবিল ফ্যানের প্লাগটা ইনসার্ট করি অথবা দেই, তাহলে দেখা যায় যে টেবিল ফ্যানটা ঘোরে। তাহলে তোমাদের মাথায় এরকম আসলে কখনো চিন্তা আসছে কিনা আমি জানি না, যে একই সোর্স থেকে আমি দুইটা ইনস্ট্রুমেন্টকে আমরা পাওয়ার সাপ্লাই দিলাম। তো একদিকে হলো এই টেবিল ফ্যানটা ঘুরতেছে, কিন্তু এই টেলিভিশনটা চলতেছে। তো তোমাদের আসলে কি এরকম কখনো মনে হয়েছে যে এই টিভি ঘুরতেছে না কেন? যে টিভিও তো এরকম ঘুরতে পারতো, যেহেতু একই সোর্সের মধ্যে আমরা দিলাম। তাহলে টিভিকেও তো টিভি তো ঘুরতে পারতো। তো মানে টিভি ঘুরতেছে না, কিন্তু ফ্যান ঘুরতেছে, আমরা একই ইলেকট্রিসিটি ব্যবহার করলাম। তো তোমাদের আসলে কখনো এই চিন্তা ভাবনা আসছে কিনা আমি জানি না, কিন্তু আমি এটা চিন্তা করতাম। তো আজকে আমরা দেখব আসলে এখানে মেকানিজমটা কি, যে এই ইলেকট্রিসিটি দিয়ে যে এই টেবিল ফ্যানটা আসলে ঘুরতেছে কেন, অথবা ইলেকট্রিসিটির এখানে আমাদের কি মেকানিজম করলাম যে মেকানিজমের কারণে টেবিল ফ্যানটা ঘোরে, অথবা ফ্যান জাতীয় যত ধরনের মোটর আছে, সিলিং ফ্যান আছে, অথবা ডিসি মোটর, তোমরা খেলনা গাড়ির মধ্যে অনেক ধরনের মোটর দেখো, যে ওগুলোর মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করলেই জাস্ট রোটেট করে অথবা ঘোরে। তো এই ঘোরে কেন, সেই কনসেপ্টটা আজকে আমরা দেখব। যে এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমাদের কিন্তু আমরা সব কিছুই বুঝবো, যে আসলে ফ্যান আসলে অ্যাকচুয়ালি কিভাবে ঘুরতেছে, বিভিন্ন মোটর আসলে কিভাবে ঘুরতেছে। তো সেই কনসেপ্টগুলো আজকে আমাদের আশা করি ক্লিয়ার হবে। সেজন্য বারবার বলতেছি যে টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার একই সময় ইন্টারেস্টিং। তাহলে সেজন্য সবাই ফুল কনসেন্ট্রেশন দিবে আশা করি। তো আজকে আমরা এই মেকানিজমটা দেখব। দেখো এখন এই কয়েলটার মধ্যে যদি আমরা এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করি, দেখো এই যে এটা হলো আই, হলো কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন। দেখো এই তড়িৎ প্রবাহের দিক, যদি এই ডাইরেকশনে যদি আমরা কারেন্ট ফ্লো করি, তাহলে
একটু খেয়াল করো যে আমরা জানি, একটু লক্ষ্য করো, আগে যে আমরা যে স্লাইডটা দেখলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা তড়িৎবাহী তার থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে আমরা জানি যে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, একটা ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এখানে কিন্তু দেখো সেম সিচুয়েশন, দেখো সেম সিচুয়েশন যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এই বি একটা ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, একটা তড়িৎবাহী তার আছে। কিন্তু দেখো এখানে একটু দেখো ভিন্নভাবে আমরা একটু লক্ষ্য করি যে এই তড়িৎবাহী তারটাতে অথবা এই কারেন্ট ক্যারিং ওয়্যারে দেখো এই এবি পার্টে, দেখো এই এবি পার্টে কারেন্ট ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে, দেখো এবি পার্টে কারেন্ট ফ্লো হচ্ছে উপরের থেকে নিচের দিকে অথবা টপ থেকে বটমের দিকে। আর এডি পার্টে দেখো এই এডি যে লেন্থটা, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে রাইট টু লেফট, এ থেকে ডি এর দিকে। সেম ভাবে এই সিডি পার্টে দেখো, সিডি পার্টে ডি থেকে সি এর দিকে, তার মানে কি উপরের দিকে। দেখো এই এবি পার্টে যেটা ছিল তার ঠিক অপোজিট, এডি মানে এবি পার্টে ছিল হলো উপরের থেকে নিচের দিকে, আর সিডি পার্টে কি নিচের থেকে উপরের দিকে, টপ বটম থেকে টপের দিকে। আবার সেম ভাবে দেখো যে এই সিবি পার্ট, এই সিবি পার্টে দেখো লেফট থেকে রাইটের দিকে অথবা সি থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, কারেন্ট ফ্লোটা হচ্ছে। তো আমরা এখন দেখো একটু লক্ষ্য করো যে এখানে আমরা বলছি কি যে এই বিসি এবং এডি সমান্তরাল বাহুর উপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করে না। একটু লক্ষ্য করো যে এই বিসি বাহু এটা, এই বিসি আর্মটা হলো এটা। দেখো ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এক্সার্ট এনি ফোর্স অন বিসি অ্যান্ড এডি প্যারালাল আর্মস। তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা দেখো এই বিসি আর্ম আর হলো এই এডি আর্ম, এই দুটো অ্যাকচুয়ালি কিন্তু প্যারালাল অথবা সমান্তরাল। তো এই দুইটা আর্মের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। দেখো এই দুটো আর্মের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। তো যেহেতু ফোর্স অ্যাপ্লাই করে না, এখন ফোর্স কেন অ্যাপ্লাই করে না একটু লক্ষ্য করো যে আমরা যদি এই বিসি আর্মটা চিন্তা করি, এই বিসি আর্মটা যদি চিন্তা করি, তাহলে একটু লক্ষ্য করো এই বিসি আর্মে কারেন্ট ফ্লো ডাইরেকশনটা হলো এই দিকে। আবার আমরা দেখি উপরে ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্রের দিক সেটাও একই দিকে। তাহলে এই বিসি আর্ম যদি চিন্তা করি আর ম্যাগনেটিক ফিল্ড যদি চিন্তা করি, তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আর বিসি বাহুর মধ্যবর্তী যে কোণ অথবা ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল, হ্যাঁ ইন্টারমিডিয়েট যে অ্যাঙ্গেল, তো ওই ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। দেখো ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেলটা আসলে কিন্তু অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো এই পার্টের জন্য থিটার ভ্যালু কিন্তু 0 ডিগ্রি। আবার নিচের পার্ট দেখো, নিচের পার্ট, হ্যাঁ হ্যাঁ নাজমুল সাকিব বলছে স্যার অল্টার F4 প্রেস করেন প্লিজ। হ্যাঁ তোমার কি সমস্যা হচ্ছে সেটা একটু জানাও, আমি তো দেখতেছি লাইভ ঠিক আছে। হ্যাঁ সেটা একটু জানাও। আর তোমার যদি ক্লিয়ার বোঝা না যায় অথবা শোনা না যায় তাহলে তুমি একটু রিফ্রেশ করো, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। আর অন্য অন্য সাইড সব ঠিকই আছে, আমি যেহেতু লাইভটা দেখতেছি। আচ্ছা দেখো তাহলে এই এডি পার্ট, দেখো এডি পার্টের জন্য, হ্যাঁ এডি পার্টের জন্য দেখো যে এখানে কারেন্ট ফ্লো ডাইরেকশনটা হলো এ থেকে ডি এর দিকে, তার মানে কি এই রাইট থেকে লেফটের দিকে। কিন্তু এই পার্টের জন্য দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে দিক অথবা ডাইরেকশনটা সেটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে। তাহলে এডি পার্টের জন্য দেখো এই এডি পার্টের জন্য এই এডি আর্ম আর হলো ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটার মধ্যবর্তী কোণ অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল এটা কিন্তু 180 ডিগ্রি। কারণ হলো একটার অপোজিট অথবা বিপরীত। দেখো একটার বিপরীত অথবা অপোজিট, তো আমরা জানি অপোজিট হলে, হ্যাঁ অপোজিট হলে এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। তো এক্ষেত্রে দেখো আমরা যে ইকুয়েশনটা জানি, একটু আগে আমরা যে ইকুয়েশনটা আমরা পড়লাম যে কোন একটা তড়িৎবাহী তারের উপরে একটা চৌম্বক ক্ষেত্র যে ফোর্সটা অ্যাপ্লাই করে, দেখো ম্যাগনেটিক ফিল্ড কোন একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর যে ফোর্সটা দেয় সেটা আমরা জানি হলো F ইকুয়ালস I L B সাইন থিটা ছিল। দেখো I L B সাইন থিটা ছিল। তো এলটা ছিল হলো লেন্থ অফ দ্য ওয়্যার। কিন্তু দেখো এখানে বিসি পার্ট আর এডি পার্টের জন্য এই তারটার দৈর্ঘ্য অথবা লেন্থ কিন্তু বি। দেখো তারটার দৈর্ঘ্য অথবা লেন্থ কিন্তু বি, সেই জন্য আমরা দেখো আই এল বি এর জায়গায় দেখো এই এল এর জায়গায় আমরা বি লিখলাম। দেখো এল এর জায়গায় আমরা বি লিখলাম। তাহলে দেখো আই বি
দেখো আই স্মল বি এরপরে ক্যাপিটাল বিটা দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান বোঝায়, ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর এখানে দেখো এই সিবি পার্টের জন্য অথবা বিসি পার্টের জন্য অ্যাঙ্গেলটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে এখানে আমরা 0 ডিগ্রি লিখলাম। তাহলে ফোর্স অন বিসি আর্ম, দেখো ফোর্স অন বিসি আর্ম এটা ইকুয়াল, দেখো যেহেতু সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এই বিসি পার্টের ওপর অথবা বিসি আর্মের ওপর ম্যাগনেটিক ফিল্ডটা কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারে না অথবা অ্যাপ্লাই করে না। তাহলে হ্যাঁ একইভাবে দেখো, হ্যাঁ একইভাবে লক্ষ্য করো যে অ্যান্ড দেখো এই এফ এডি, হ্যাঁ এফ এডি দেখো এডি পার্টের ওপর যে ফোর্স, সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল আমরা বললাম যে 180 ডিগ্রি। দেখো সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমরা বললাম যে 180 ডিগ্রি। তাহলে আমরা এটাও জানি যে সাইন 180 ডিগ্রির ভ্যালু হলো 0, তাহলে এখান থেকে আমরা 0 বলতে পারি। ওকে, তাহলে আশা করি এই দুটো বুঝছো। তাহলে আমরা এখান থেকে একটু দেখি, তাহলে এই লাইনটা যে আমরা বললাম যে বিসি এবং এডি সমান্তরাল বাহুর ওপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করে না। দেখো তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডটা এই এডি আর্ম আর বিসি আর্মের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। ঠিক আছে, যেহেতু এটা হলো চৌম্বক ক্ষেত্রের একই দিকে অথবা বিপরীত দিকে, তুমি এক কথায় বলতে পারো যে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল। ঠিক আছে, তার মানে কি যে কোনো ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল হয়, দেখো যে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল হয়, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না। দেখো কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না যখন প্যারালাল হবে। প্যারালাল বলতে বোঝায় কি, মানে প্যারালাল বলতে কিন্তু একই ডিরেকশন বোঝায়, আবার অপোজিট ডিরেকশনে বোঝায়, দুটাকে একসাথে আমরা প্যারালাল বলতে পারবো। আচ্ছা, কিন্তু দেখো যে এই এবি পার্ট অথবা এবি আর্ম আর এই সিডি আর্ম, এই দুটোর মধ্যে কিন্তু সিচুয়েশন আলাদা। দেখো এই দুটোর মধ্যে কিন্তু সিচুয়েশন আলাদা। এই দুটোর ক্ষেত্রে দেখো এই ওয়্যার আর ম্যাগনেটিক ফিল্ড, এই ওয়্যারটা আর এই ম্যাগনেটিক ফিল্ড, এই দুটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। দেখো এই দুটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এর মানে ম্যাগনেটিক ফিল্ড আর এই লেন্থ অফ দ্য ওয়্যার, তড়িৎ প্রবাহের দিকে ওয়্যারের লেন্থটা, এই দুটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তা আমরা এক্ষেত্রে জানি যে সাইন 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 0 না, কিন্তু সাইন 90 ডিগ্রির ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম অথবা 1। তাহলে এই ক্ষেত্রে দেখো এই এবি আর্ম অথবা এবি বাহু এবং সিডি বাহুর ওপর কিন্তু ফোর্স 0 হবে না, তার মানে কি ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তাহলে এটা আসলে কত, দেখো যে এই চৌম্বক ক্ষেত্র দ্বারা, দেখো এই চৌম্বক ক্ষেত্র অথবা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এবি বাহুর ওপর প্রযুক্ত বল, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ডটা এবি আর্মের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে অথবা কতটুকু বল প্রয়োগ করবে, সেই ভ্যালুটা আমরা এভাবে বের করতে পারি। দেখো যে ফোর্স আমরা এবি দিলাম, দেখো এই এবি আর্মের উপর ফোর্সটাকে আমরা এফ এবি দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এই এবি আর্মের লেন্থ কিন্তু এল, দেখো এবি আর্ম অথবা সিডি আর্মের লেন্থ কিন্তু এল, আর এডি আর মানে এই বিসি এরটা ছিল কিন্তু বি, সেই জন্য এখানে আমরা বি লিখছি, কিন্তু এখানে যেহেতু লেন্থ হলো এল, সেখানে আমরা এল লিখবো। তাহলে আই এল বি সাইন 90 ডিগ্রি। দেখো এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তো আমরা এটা জানি যে সাইন 90 ডিগ্রির ভ্যালু হলো 1 অথবা ম্যাক্সিমাম। তাহলে এটাকে আমরা দেখো যে এফ এ বি আর্মের ওপর যে ফোর্সটা, সেটাকে আমরা লিখতে পারি যে আই এল বি। দেখো আই এল বি, হ্যাঁ আই এল বি এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এই ফোর্সটা কিন্তু ম্যাক্সিমাম। এখন যেহেতু এটা ফোর্স, তাহলে ফোর্স যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি অথবা একটা এই ভেক্টর রাশি, তাহলে এই ফোর্সটার অবশ্যই ডাইরেকশন থাকবে অথবা দিক থাকবে। সেই দিকটা বের করার সিস্টেমও আমরা অলরেডি শিখছি, যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এটার মেকানিজম আমরা অলরেডি দেখেছি। তাহলে এটা আমরা একটু অ্যাপ্লাই করি। দেখো এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যদি আমরা এভাবে সেট করি, দেখো আমরা এটা শিখছিলাম যে এই ইন্ডেক্স ফিঙ্গারটা সেট করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। দেখো এই যে ইন্ডেক্স ফিঙ্গার, এটা সেট করতে হবে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেহেতু দেখো লেফট থেকে রাইটের দিকে, তাহলে ওই একই ডাইরেকশনে আমরা এই ইন্ডেক্স ফিঙ্গারটা সেট করলাম। হ্যাঁ আমি দেখতেছি যে আরিফ স্যার আমাদের সাথে জয়েন করছে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ জয়েন করার জন্য আমাদের সাথে। হ্যাঁ, তো এখন দেখো এই ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে আমরা সেট করলাম। আর আমরা জানি যে এই মিডল ফিঙ্গারটা সেট করতে হবে কারেন্ট ফ্লো যেদিকে হয় সেদিকে। তো আমরা এই ফিগার থেকে দেখতেছি যে কারেন্ট ফ্লোটা দেখো এই ওপরের থেকে নিচের দিকে হচ্ছে, তার মানে কি টপ থেকে বটমের দিকে হচ্ছে কারেন্ট ফ্লোটা। তো আমরা ইন্ডেক্স ফিঙ্গারটা ওই জন্য নিচের দিকে সেট করলাম। তো আমরা এটা জানি যে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার এই দুইটা সেট করার পরে, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট ফ্লো এই দুইটা ফিক্সড করার পরে এই থামটা যে ডিরেকশনে ইন্ডিকেট করে অথবা যে দিকটা নির্দেশ করে সেই দিকটা হলো ফোর্সের দিক। দেখো এটাকে যদি আমরা এই পাশের কোঅর্ডিনেট এক্সিসের সাথে একটু ম্যাচ করি, তাহলে দেখো এই ইন্ডেক্স ফিঙ্গার এটাকে যদি আমরা এক্স এক্সিসের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে অবশ্যই এই মিডল ফিঙ্গারটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করতে হবে। দেখো নেগেটিভ অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এই থামটা অবশ্যই পজিটিভ জেড অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করতে হবে। দেখো পজিটিভ জেড অ্যাক্সিস, তো আমরা জানি এই পজিটিভ জেড অ্যাক্সিসের ডাইরেকশনটা হলো যে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা লম্বভাবে বাইরের দিকে। আমরা এই জেড অ্যাক্সিস অথবা পজিটিভ জেড অ্যাক্সিসের আমরা দিকটা জানি যে লম্বভাবে বাইরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে ফোর্সের যে ডাইরেকশনটা, দেখো ফোর্সের যে ডাইরেকশনটা এই ডাইরেকশনটাকে আমরা এইভাবে দিলাম, এটা জেড অ্যাক্সিসের সাথে কম্পেয়ার করে। তো এখানে আসলে এরকম মানে খাড়াভাবে লম্বভাবে বাইরের দিকে সেটা দেখানো সম্ভব না, কারণ 2 ডাইমেনশনাল যে ফিগারটা এটা। তো সেই জন্য আমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি এবি আর্মের উপর যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু যে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড অথবা লম্বভাবে বাইরের দিকে, তার মানে কি পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে এটা হতে পারে। তাহলে এখন ডিরেকশনটা আমরা এখানে বলতে পারবো যে এই ফোর্সটার ডাইরেকশন অথবা দিকটা লম্বভাবে বাইরের দিকে। দেখো লম্বভাবে বাইরের দিকে, অথবা আমরা বলতে পারি যে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তার মানে কি এই ফোর্স এবি, দেখো এই এবি আর্মের উপর যে ফোর্সটা সেটার ডাইরেকশনটা হলো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। আচ্ছা, এখন এই সিডি আর্মের উপর যে ফোর্স, এখানে দেখো অন্যান্য টার্মগুলো সব সেম আছে, শুধু কারেন্ট ফ্লোর যে ডাইরেকশনটা সেটা অপোজিট হয়ে গেছে। ঠিক আছে, সেটা শুধু বিপরীত হলো। এখানে ছিল ওপরের থেকে নিচের দিকে, এই টপ থেকে বটমের দিকে, আর এখানে বটম থেকে টপের দিকে। তাহলে আমরা জানি যে শুধুমাত্র কারেন্ট ফ্লো অথবা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তাহলে ফোর্সের ডিরেকশন অপোজিট হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে এই এবি আর্মের উপর যে ডাইরেকশনে ফোর্সটা থাকবে এই সিডি আর্মের উপর তার ঠিক বিপরীত দিকে থাকবে। ঠিক আছে, তার ঠিক বিপরীত দিকে থাকবে। তাহলে আমরা এটা যেহেতু দেখলাম যে এই ফোর্সটা হলো লম্ব বরাবর বাইরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, তাহলে এই বাহুর উপর যে ফোর্সটা হবে সেটা কিন্তু পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড হবে। তার মানে এই বৃদ্ধাঙ্গুলিটা অথবা থামটা ভিতরের দিকে ইন্ডিকেট করবে। দেখো এই বৃদ্ধাঙ্গুল অথবা থামটা তখন ভিতরের দিকে, যখন এই আর্মটা আমরা উপরের দিকে করে দেব তখন এটা ভিতরের দিকে ইন্ডিকেট করবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে এই সিডি আর্মের উপর যে ফোর্সটা সেই ফোর্সটা হলো পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড অথবা খাড়া ভিতরের দিকে। তো এই দুটো ফোর্সের দেখো ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি সেম। দেখো ভ্যালু অথবা ম্যাগনিটিউড কিন্তু অ্যাকচুয়ালি সেম, মান অ্যাকচুয়ালি সেম, কিন্তু দেখো এই দুটো ফোর্সের দিক কিন্তু ভিন্ন ভিন্ন। দেখো ডাইরেকশন অথবা দিকটা কিন্তু ভিন্ন ভিন্ন। এই ফোর্সটা এটাকে ওপর দিকে টানতেছে আর এই ফোর্সটাকে ভেতরের দিকে টানতেছে। তাহলে দেখো যদি এই ফোর্সটা ওপর দিকে টানে মানে বাইরের দিকে টানে, আর এই ফোর্সটা যদি ভেতরের দিকে টানে, তাহলে তোমরা এই ফিগার থেকে ইজিলি বুঝতে পারবা যে এই যে আয়তকার যে লুপটা অথবা কয়েলটা সেটা ঘোরার ট্রাই করবে অথবা রোটেট করার চেষ্টা করবে, যেমন এই ডিরেকশনে রোটেট করার চেষ্টা করবে। দেখো এই ফোর্স যেহেতু এদিকে টানতেছে তাহলে এই আর্মটা ওইদিকে যাওয়ার চেষ্টা করবে, আর এই ফোর্স যেহেতু এদিকে ড্র্যাগ করতেছে তাহলে এই আর্মটা এইদিকে আসার চেষ্টা করবে। তো যখনই দেখো এই আর্মটা ওদিকে গেল এটা এদিকে আসবে তখন এটা ঘোরার চেষ্টা করবে। আমরা এই লেকচারের পরে একটা ভিডিও দেখাবো, তখন এটা আরো একটু ক্লিয়ার হবে আশা করি। তাহলে দেখো এই দুটো ফোর্সের কারণে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই আয়তকার কুণ্ডলীটা রোটেট করা স্টার্ট করবে অথবা ঘূর্ণন সৃষ্টি হবে। দেখো ঘূর্ণন সৃষ্টি হবে। তাহলে আমরা এটা বলতে পারি, দেখো
দেখো এখানে বলতে পারি যে আমরা এবি আর্মের ওপর আমরা ফোর্স এটা পাইলাম, সেম ভাবে অনুরূপভাবে দেখো সিডি আর্মের ওপর যে ফোর্স সেটা হলো এটা। আর এই ফোর্সের যদি ভ্যালু আমরা চিন্তা করি তাহলে এক্ষেত্রেও কিন্তু দেখো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখো এফ সিডি এই ক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ এই এই তার মানে এই ওয়্যারটা আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে কোণ সেটা কিন্তু 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তো এটাকে আমরা দেখো যে আই এল বি লিখতে পারি। আচ্ছা এই ক্ষেত্রে দেখো সিডি, এই সিডি আর্মের উপর যে ফোর্সটা সেটা আমরা এতক্ষণ দেখলাম যে এটার ডাইরেকশন অথবা দিকটা হলো লম্বভাবে ভিতরের দিকে। দেখো এটা ডাইরেকশন অথবা দিকটা হলো লম্বভাবে ভিতরের দিকে। ঠিক আছে, তাহলে তোমরা চিত্র থেকে অথবা ফিগার থেকে এটা ইজিলি বুঝতে পারতেছো যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা এই কারেন্ট ক্যারিং লুপ থাকে, তাহলে ওই লুপটা দেখো, ওই লুপটার মধ্যে যখন আমরা কারেন্ট ফ্লো করব তখন ওই লুপটা ঘূর্ণন সৃষ্টি হবে অথবা ঘোরাও স্টার্ট করবে অথবা রোটেট করা স্টার্ট করবে। আশা করি সবাই বুঝছো। আচ্ছা এখন দেখো যেহেতু রোটেট করবে, তো রোটেশনের সাথে যে ফোর্সটা জড়িত সেটা আমরা জানি হলো টর্ক। তোমরা ফার্স্ট পার্ট ফিজিক্স ফার্স্ট পার্টের মধ্যে টর্ক সম্পর্কে ডিটেলস পড়ছো। তো এই টর্ক আসলে কোনো কিছুর ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। যেমন টর্ক থাকলে কোনো কিছু মানে কোনো একটা বস্তুর উপর যদি আমরা টর্ক অ্যাপ্লাই করি তাহলে ওই বস্তুটা মানে ঘুরতে চেষ্টা করবে অথবা রোটেট করার ট্রাই করবে। আর ফিজিক্স ফার্স্ট পার্টে আমরা অলরেডি এটা দেখছি অথবা তোমরা সবাই পড়ছো এটা, যে টর্ক বের করতে হয় এই বল আর এই বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলের মাধ্যমে। দেখো ফোর্স আর এই ফোর্স দুটার মধ্যবর্তী যে ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের মাল্টিপল হিসেবে রিপ্রেজেন্ট করে টর্ক। তাহলে টর্ককে আমরা দেখো এই গ্রিক সিম্বল টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই টর্ক ইকুয়ালস দেখো এই ফোর্স, যে কোনো একটা আর্মের ওপর ফোর্স, যেহেতু দুটা ফোর্স কিন্তু সেম। দেখো এবি আর সিডির আর্মের ওপর যে ফোর্স, সেই ফোর্সের কিন্তু ভ্যালু সেম, যদিও দিক বিপরীত কিন্তু ভ্যালু সেম। তাহলে এখান থেকে আমরা টর্ক বের করব যে এই এফ আর এই দুটা বাহুর দেখো এই মানে এই ফোর্স আর এই দুটা ফোর্সের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কিন্তু অ্যাকচুয়ালি বি। দেখো এই ফোর্স আর এই ফোর্সের ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আসলে বি। ঠিক আছে, তাহলে আমরা টর্ক বের করব ফোর্স ইন্টু ডিস্টেন্স। দেখো ফোর্স ইন্টু ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, তাহলে ফোর্স এফ দিলাম আর এই দুটা ফোর্সের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা বি দিলাম। দেখো সেটা বি দিলাম। আমি আবার দেখতেছি যে আমাদের হারুন স্যার আমাদের সাথে জয়েন করছে। আসসালামু আলাইকুম হারুন স্যার, এবং ধন্যবাদ আপনাকে। তাহলে এখন দেখো আমরা এই ফোর্সের যে ভ্যালু, আমরা যে কোনো একটা ভ্যালু বসাই দিলাম। দেখো আই এল বি, দেখো এই ফোর্সের ভ্যালু আমরা এখানে সেট করে দিলাম আই এল বি, আর বিটা এখানে রয়ে গেল। দেখো বিটা এখানে থেকে গেল। এখন আমরা যদি এটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করি, দেখো এখানে যেহেতু এটা সবগুলো মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। তাহলে আমরা আইটাকে একটু সেপারেট করে এই এল আর বি এটাকে আমরা একটু একসাথে রাখলাম আর বিটাকে একটু সেপারেট করে রাখলাম। আচ্ছা দেখো এটা কারণ হলো, দেখো এলটা হলো এই মানে এই রেক্ট্যাঙ্গুলার যে কয়েলটা, সেই কয়েলটার লেন্থ, আর বিটা হলো এটার প্রস্থ অথবা উইডথ। তাহলে এই লেন্থ আর উইডথটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরিয়া পাই। এই রেক্ট্যাঙ্গুলার যে শেপের যে কয়েলটা সেটার আমরা ক্ষেত্রফল পাবো অথবা এরিয়া পাবো। সেই জন্য আসলে এটাকে একটু সেপারেট করে লেখা। তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে সুতরাং এই টাউ ইকুয়ালস আই, আর এটার পরিবর্তে আমরা এ লিখলাম। দেখো এল আর বি এটার পরিবর্তে আমরা এ লিখলাম আর এখানে বিটা থেকে গেল। তাহলে টাউ ইকুয়ালস দেখো আই এ বি। আচ্ছা এখানে লক্ষ্য করো এটা কিন্তু এরিয়া অথবা ক্ষেত্রফল। দেখো এই রেক্ট্যাঙ্গুলার যে ওয়্যারটা, সেই ওয়্যারটার ক্ষেত্রফল অথবা এরিয়া। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো। আচ্ছা এখন লক্ষ্য করো এই যে মানে টর্কটা আমরা বের করলাম, সো এই টর্কটা কিন্তু এই কয়েলটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে অথবা রোটেট করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করবে। যে এই টর্ক, তার মানে টর্ক যত বেশি হবে এই কয়েলটা তত স্পিডে মুভ করবে অথবা রোটেট করবে। এখন লক্ষ্য করো এখানে আমরা যেটা ইনিশিয়ালি যেটা চিন্তা করছি, প্রাথমিক অবস্থায় যেটা আমরা চিন্তা করলাম, সেটা এখানে নাম্বার অফ টার্নস অথবা পাক সংখ্যা ছিল একটা। নাম্বার অফ টার্নস অথবা পাক সংখ্যা হলো একটা। এখন দেখো যদি পাক সংখ্যা দ্বিগুণ হয়ে যায় অথবা ডাবল হয়ে যায় তখন কিন্তু ফোর্সটাও ডাবল হয়ে যাবে। যদি 3 গুণ হয় তাহলে ফোর্সটাও
3 গুণ হবে, সেক্ষেত্রে টর্কও 3 গুণ হবে, 3 টাইমস হবে। সেমভাবে দেখো যদি n নাম্বার অফ টার্নস থাকে, যদি n নাম্বার অফ টার্নস থাকে, যদি n সংখ্যক কুণ্ডলী থাকে, তাহলে এই টর্কের পরিমাণও কিন্তু n টাইমস হয়ে যাবে অথবা n গুণ হয়ে যাবে। তো জাস্ট এটাকে আমরা দেখো n দিয়ে গুণ করে দিব। দেখো এটা হলো একটা কুণ্ডলীর জন্য অথবা একটা টার্নের জন্য, আর এটা হলো n সংখ্যক টার্নের জন্য অথবা n সংখ্যক কুণ্ডলীর জন্য। জাস্ট এটা n দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব। তাহলে n এর ভ্যালু যা হবে সেটা দিয়ে আমরা শুধু মাল্টিপ্লাই করে দিব। ওকে, আশা করি সবাই বুঝছো এটা। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমরা এটা পাইলাম যে এই টর্ক অথবা টাউ ইকুয়ালস, দেখো টর্ক অথবা টাউ ইকুয়ালস এন আই এ বি। তো এনটা হলো পাক সংখ্যা, নাম্বার অফ টার্নস, আইটা হলো তড়িৎ প্রবাহ অথবা কারেন্ট ফ্লো, এটা হলো ক্ষেত্রফল অথবা এরিয়া, আর বিটা হলো ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড অথবা চৌম্বক ক্ষেত্রের মান। তো এটা আমরা পাইলাম। আচ্ছা, এখন দেখো আমরা তখন যে কেসটা দেখলাম, যদি এই কুণ্ডলীটা যদি সেভাবে না থাকে, যদি এইভাবে থাকে, দেখো একটু অ্যাঙ্গেল হয়ে থাকলো, আগেরটাতে একদম স্ট্রেট হয়েছিল, যদি একটু এরকম অ্যাঙ্গেল হয়ে থাকে, তার মানে দেখো এই যে এখানে দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই কুণ্ডলীর যে সারফেসটা অথবা যে প্লেনটা, সেটা একটা সার্টেন অ্যাঙ্গেল যদি ফর্ম করে, সেক্ষেত্রে এখানে আমাদের কি কি চেঞ্জ করতে হবে সেটা আমরা একটু দেখব। সো আগে কিন্তু একদম এই কুণ্ডলীর যে প্লেনটা ছিল, এই প্লেনটা কিন্তু একদম ম্যাগনেটিক ফিল্ডের সাথে সেম প্লেনে ছিল। দেখো ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিন্তু সেম প্লেনে ছিল। তো ওই রকম সেম প্লেনে তো সবসময় থাকবে না, কারণ এটা হলো স্পেশাল কেস। তাহলে যে কোনোভাবে থাকলে ফর্মুলাটা কোথায় কোথায় চেঞ্জ করতে হবে অথবা পরিবর্তন করতে হবে সেটা আমরা একটু দেখব। তাহলে এখানে আমরা দেখলাম যে এই মানে যে কয়েলটার যে প্লেন অথবা যে তল, সেই তলটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধরে নিলাম ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। দেখো এই ফাই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো। তো এই ক্ষেত্রে দেখো যে এই কুণ্ডলীটার তল অথবা প্লেন আর ম্যাগনেটিক ফিল্ড, এই দুটার মধ্যবর্তী কোণ ফাই অথবা ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, এটা হলো ফাই। তো এটা যদি হয়, তো এখানে এই চিত্রটাকে আমরা আরেকটু সহজ করে দেখি। হ্যাঁ দেখো এই চিত্রটাকে, এই ফিগারটাকে আমরা একটু সহজ করে দেখি। আচ্ছা, তোমরা কি সবাই কি বুঝতেছো নাকি আমরা একটু কমেন্ট করে জানাও, নাহলে আমি তো একা একা খালি বলেই যাচ্ছি। তোমরা একটু এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে স্যার এতটুকু পর্যন্ত আমরা বুঝছি, অথবা যদি কারো যদি কোনো কোশ্চেন থাকতে পারে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, আচ্ছা দেখো যে এই চিত্রটাকে আমরা একটু সহজ করে যদি বলি, এখানে ধরো অনেক ইজি বিজি মনে হচ্ছে, তাহলে সহজ করে বলতে হলে দেখো এখানে জাস্ট আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের লাইন চিন্তা করলাম, এই একটা ম্যাগনেটিক ফিল্ড, এইটা যে একটা লাইন নিলাম এইটা, আর এই যে এই প্লেনটাকে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো। দেখো এই প্লেনটাকে আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম এটা। তো এখন এই অ্যাঙ্গেলটা কিন্তু ফাই, দেখো এই যে এই অ্যাঙ্গেলটা হলো ফাই, এই যে এই অ্যাঙ্গেলটা ফাই। এখানে একটু সিম্পল ওয়েতে, হ্যাঁ হাতিক জামান জানাইছে বুঝছি স্যার, হ্যাঁ আশা করি বুঝবা, কারণ আমি স্লোলি পড়াচ্ছি আর অনেক ডিটেলস পড়াচ্ছি। তো আগে বলছি যে প্রথমে বললাম যে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট টপিক আর অনেক বোঝার জিনিস, তাহলে অবশ্যই সবার পূর্ণ মনোযোগ কামনা করতেছি। ঠিক আছে, হ্যাঁ এমডি বাঁধন ইসলাম বলছে জি স্যার বুঝছি। হ্যাঁ উম্মে সামিয়া শান্তনা বলছে হ্যাঁ স্যার বুঝছি। পুলক সরকার হ্যাঁ জি স্যার বুঝছি। মেঘলা ইসলাম জি ওকে থ্যাংক ইউ। সবাই আশা করি ভালোভাবে বুঝছো। তো এখন দেখো এই যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আর এই তলটার মধ্যবর্তী যে কোণ, সেটাকে আমরা ফাই চিন্তা করলাম। এখন দেখো যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা এদিকে থাকে, দিকটা যদি এই দিকে থাকে, তাহলে এই তল বরাবর অথবা অ্যালং দ্য প্লেন অফ দ্য সারফেস, ঠিক আছে, অফ দ্য কয়েল, যে এই প্লেন বরাবর এই ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্টটা কতটুকু হবে। দেখো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা হলো এই দিকে, কিন্তু আমাদের প্লেনটা আছে হলো এই দিকে, যে কয়েলটার যে প্লেন অথবা তল, সেই তলটা আছে হলো এই দিকে। তাহলে এই তলের দিকে অথবা এই প্লেনটার দিকে ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট কতটুকু হবে সেটা আমরা একটু দেখব। তো আমরা এটা জানি যে কোনো একটা ভেক্টরকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। দেখো যে কোনো একটা ভেক্টরকে আমরা
দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, এই হরিজন্টাল কম্পোনেন্ট অথবা অনুভূমিক উপাংশ, আর একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট অথবা এই উলম্ব উপাংশ। তো এই ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলের সাথে যে কম্পোনেন্ট সেটা কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট, অ্যাঙ্গেলের সাথে যে কম্পোনেন্ট থাকবে সেটা কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট অথবা অনুভূমিক উপাংশ। তো এই দিকে আমরা জানি যে এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের যে কম্পোনেন্টটা সেটা হবে বি কস ফাই। দেখো এইদিকে যদি বি হয় তাহলে এই বি ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু সেটা বি, এটার কম্পোনেন্ট এইদিকে হবে বি কস ফাই। ওকে, তাহলে এখন এই ইকুয়েশনটার মধ্যে দেখো আমরা বি এর পরিবর্তে যদি আমরা বি কস ফাই লিখি সেটা হবে জেনারেল কেস। তার মানে কি এই কয়েলটা যদি একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটার অ্যাপ্লাই করা যাবে না, তখন আমাদের এই বি এর পরিবর্তে আমাদের বি কস ফাই লিখতে হবে। ঠিক আছে, তো এটা কখন প্রযোজ্য, এটা তুমি কখন অ্যাপ্লাই করতে পারবা, যখন এই প্লেনটা দেখো এই কয়েলটার যে প্লেন অথবা সারফেস, সেই সারফেস আর ম্যাগনেটিক ফিল্ডের সারফেস সেম থাকে, তখন আমরা এই কোশ্চেনটা ইউজ করতে পারবো। কিন্তু যখনই এরকম একটা অ্যাঙ্গেল হিসেবে থাকবে তখন কিন্তু সরাসরি আর এই কোশ্চেনটা ইউজ করা যাবে না, তখন আমরা এই কম্পোনেন্ট ধরে এটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো, তাহলে যদি আমরা এভাবে বলি, দেখো যে যদি কুণ্ডলীর তলটি অথবা এই কয়েলটার যে সারফেস অথবা প্লেন এটা যদি এই চৌম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণে অবস্থিত হয়, সেক্ষেত্রে কুণ্ডলীর তল বরাবর চৌম্বকের উপাংশ, এই কুণ্ডলীর তল বরাবর চৌম্বক ক্ষেত্রের যে উপাংশটা দেখো কম্পোনেন্টটা, সেটা কি হবে, সেটা আমরা দেখলাম যে বি কস ফাই। দেখো সেটা আমরা দেখলাম যে বি কস ফাই, ঠিক আছে, সেটা আমরা বি কস ফাই দেখলাম। তাহলে এই বি কস ফাই এর ভ্যালুটা আমরা বি এর জায়গায় বসাই দিব, সেট করে দিব। তাহলে আমরা যদি বসাই তাহলে এখানে দেখো টর্ক ইকুয়ালস এন আই এ, দেখো এন আই এ সব ঠিক থাকলো, শুধুমাত্র এই বি এর জায়গায় আমরা বি কসটা দিলাম। তাহলে এই চিত্রের জন্য দেখো এই ফিগারের জন্য টর্কের ভ্যালু কিন্তু এইটা, ঠিক আছে। আর এটা একটু বারবার আমি মেনশন করতেছি যে এই ফাইটা কিন্তু অবশ্যই, এটা সবাই একটু ভালো করে শোনো, এটা ফাইটা কিন্তু অবশ্যই এই তল, দেখো কুণ্ডলীর তল আর চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, দেখো কুণ্ডলীর তল অথবা চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ, ফাইটা হলো ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড প্লেন অফ দ্য কয়েল। দেখো ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড প্লেন অফ দ্য কয়েল, এটা ভালোভাবে মনে রাখতে হবে যে ফাইটা হলো চৌম্বক ক্ষেত্র আর এই তলের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা এই চিত্রের জন্য দেখো এই পাশে দেখো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উপর দিকে, এই বাহুর মধ্যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উপর দিকে, আর এটার মধ্যে ছিল হলো নিচের দিকে। তাহলে এটা আমরা এইভাবে করলাম, যেহেতু দুটা ফোর্স বিপরীত দিকে, তাহলে দেখো এই কয়েলটার উপর দেখো দুইটা ফোর্স যদি এরকম বিপরীত দিকে হয় তাহলে এই কয়েলটা এভাবে রোটেট করা শুরু করবে, অথবা এভাবে ঘূর্ণন ঘোরা স্টার্ট করবে, রোটেট করা স্টার্ট করবে। তাহলে তোমরা এখান থেকেই ক্লিয়ার বুঝতে পারতেছো যে যত ধরনের মোটর আছে, যত ধরনের ফ্যান আছে, সবগুলোর মেকানিজম কিন্তু এই সেম, এই মেকানিজমের উপর ডিপেন্ড করে। দেখবা তোমরা ওই খেলনা গাড়ির মধ্যে অথবা খেলনা যে ইনস্ট্রুমেন্ট গাড়ি খেলনাগুলোর মধ্যে যে মোটরগুলো থাকে ছোট ছোট, তো কারো যদি ইন্টারেস্ট থাকে তোমরা দেখতে পারবা যে ওই মোটরগুলো যদি তোমরা খুলে দেখো, দেখবা ওই মোটরটার এই পাশে এরকম দুই পাশে দুটো এরকম ম্যাগনেট রাখা আছে, চৌম্বক রাখা আছে, আর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অনেকগুলো কয়েল আছে। আমি এখানে একটা কয়েলে দেখাইছি, এখানে অনেকগুলো কয়েল আছে। আর যখনই আমরা বাইরে থেকে ব্যাটারি দিয়ে ওই কয়েলটার মধ্যে তড়িৎ প্রবাহ চালাই অথবা কারেন্ট ফ্লো যায়, তখন কিন্তু কয়েলটা ঘুরতে পারে। আর যেহেতু কয়েলটা ঘুরলো তখনই ওই যে আমরা খেলনা গাড়িগুলো চিন্তা করি সেই গাড়িগুলো তখন চলে অথবা চাকা ঘোরে। তো এই মেকানিজম কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো মোটরের ক্ষেত্রেই। তো আজকে তোমরা এই কনসেপ্টটা বুঝলাম যে কিভাবে বিভিন্ন মোটর ঘোরে অথবা বিভিন্ন ফ্যান জাতীয় জিনিস যেগুলো ইলেকট্রিসিটির মাধ্যমে ঘোরে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি দেখো যে এই কারেন্ট ফ্লো আর এই চৌম্বক ক্ষেত্রের যে পারস্পরিক যে ক্রিয়া, মিউচুয়াল যে ইন্টারাকশন, এর কারণে যে টর্কটা সৃষ্টি হয়, সেই টর্কের কারণে কিন্তু এটা আসলে রোটেট করে অথবা ঘোরে। ওকে, আশা করি সবাই বুঝছো। আচ্ছা এখন এবার একটু লক্ষ্য করো, দেখো ফিজিক্সের ক্ষেত্রে অথবা সায়েন্সের ক্ষেত্রে দেখো যে আমরা এমনি নর্মালি জানি যে ক্ষেত্রফল অথবা এরিয়া এটা ভেক্টর রাশি না অথবা ভেক্টর কোয়ান্টিটি না, আমরা এটা জানি। কিন্তু আমরা যখন যদি কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে অথবা কারেন্ট ফ্লোর জন্য, যদি বিশেষ করে চৌম্বক ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটির জন্য
এই ক্ষেত্রফলটা কিন্তু আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি। দেখো ক্ষেত্রফল অথবা এরিয়াটা অ্যাকচুয়ালি আসলে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি এগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রফলটা অথবা এরিয়াটা কিন্তু আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি। তাহলে এরিয়া কিন্তু একটা ভেক্টর। দেখো এখানে কিন্তু আমরা আগের স্লাইডগুলো দেখেছিলাম যে লেন্থও একটা ভেক্টর এই ম্যাগনেটিজমের ক্ষেত্রে, কারণ কারেন্ট ফ্লো ডিরেকশনে যদি আমরা লেন্থ মেজার করি তখন এটা একটা স্পেসিফিক ডাইরেকশন থাকে অথবা দিক থাকে। তাহলে দেখো যে এক্ষেত্রে আমরা একটা এরিয়া চিন্তা করলাম, দেখো এই এরিয়া অথবা ক্ষেত্রফল। সো এই এরিয়াটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, দেখো এই ক্ষেত্রটার মধ্যে যদি এরকম একটা মানে লুপ কনসিডার করলাম, যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, তাহলে এই ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, যে এরিয়াটা, সো এরিয়াটা একটা ভেক্টর হবে। আর এই ভেক্টরটার ডাইরেকশনটা হবে দেখো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। দেখো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, এটা তোমরা ওই ফিজিক্স ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়ছো যে ডান হাতি স্ক্রু, এরকম একটা টপিক পড়ছিলা যে ডান হাতি স্ক্রু দিয়ে এই ক্ষেত্রফল ভেক্টরের দিক বের করা যায়, রাইট হ্যান্ডেড স্ক্রু। তো এই রাইট হ্যান্ডেড স্ক্রু দিয়ে আমরা এই ডিরেকশনটা, ওদিকে আমি আর গেলাম না রাইট হ্যান্ডেড স্ক্রুর দিকে, কারণ তোমরা অলরেডি এটা পড়ে ফেলছো। তাহলে এটা শর্টকাট একটু মনে রাখবা যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এরিয়া ভেক্টরের ডাইরেকশন হবে আপওয়ার্ড। দেখো খাড়া উপরের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট ফ্লো হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে উপরের দিকে হবে। তাহলে আবার যদি অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়, দেখো ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, তখন এই এরিয়া ভেক্টরটার ডাইরেকশনটা হবে এই তলের লম্ব বরাবর নিচের দিকে। ঠিক আছে, দেখো পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড টু দ্য সারফেস, এটা কিন্তু অবশ্যই এই তলটার লম্ব বরাবর উপর দিকে, এই তলটার উপর লম্ব অথবা পারপেন্ডিকুলার, এই ক্ষেত্রেও কিন্তু লম্ব বরাবর ভিতরের দিকে অথবা পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড এটা। তাহলে এটা একটু শর্টকাটে মনে রাখবা, যদি কারেন্ট ফ্লো যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কোনো একটা লুপে, তাহলে ওই লুপটার যে এরিয়া ভেক্টর, দেখো ওই লুপটার যে এরিয়া ভেক্টর, সেই এরিয়া ভেক্টর ডাইরেকশনটা অথবা দিকটা হবে আপওয়ার্ড অথবা তলের লম্ব বরাবর উপরের দিকে। ঠিক আছে, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড। আর এই ক্ষেত্রে দেখো যদি এই ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে যদি কারেন্ট ফ্লোটা হয়, সেক্ষেত্রে কারেন্ট ফ্লো মানে এরিয়া ভেক্টরের ডাইরেকশনটা হবে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। তাহলে এখানে আমাদের দেখো এই চিত্রের জন্য, দেখো এই চিত্রের জন্য এই কারেন্ট ফ্লোটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, একটু লক্ষ্য করো ঘড়ির কাঁটার দিকে, তার মানে কি এই ফিগারের মতো। এটার জন্য যদি আমরা এই কারেন্ট ফ্লো ডাইরেকশনটা অপোজিট করে দিই, সেক্ষেত্রে আমাদের এই ফিগারের সাথে ম্যাচ হবে। তো আমাদের এই ফিগারের জন্য দেখো এটার সাথে যদি এটা আমরা কম্পেয়ার করি, তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার যে কয়েলটা, সেই কয়েলটার একটা এরিয়া আছে, এই যে এরিয়াটা আছে, আর এই এরিয়া ভেক্টরটার ডাইরেকশন হবে এই তলটার লম্ব বরাবর নিচের দিকে। তাহলে দেখো আমরা যেহেতু এই তলটাকে এই লাইনটা দিয়ে প্রকাশ করছি, দেখো যে এই তলটাকে অথবা সারফেসটাকে আমরা যেহেতু এই লাইনটা দিয়ে প্রকাশ করছি, রিপ্রেজেন্ট করছি, তাহলে এই ক্ষেত্রে আমরা এরিয়া ভেক্টরটা বলতে পারবো যে এই তলের ওপর লম্ব। আর একটা জিনিস মনে রাখবা যে এরিয়া ভেক্টরের যে দিক অথবা ডাইরেকশন, সেটা কিন্তু সব সময় তলের ওপর লম্ব। ঠিক আছে, সব সময় অলওয়েজ সারফেসের ওপর পারপেন্ডিকুলার, অলওয়েজ। এখন এটা পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড হতে পারে অথবা পারপেন্ডিকুলারলি দেখো ডাউনওয়ার্ড হতে পারে, কিন্তু যেটাই হোক কিন্তু এই ডাইরেকশনটা সবসময় কিন্তু এই তলটার উপর লম্ব হবে। লম্বভাবে উপরের দিকে হতে পারে অথবা লম্বভাবে নিচের দিকে হতে পারে, যেদিকে হোক কিন্তু লম্ব থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো এই তলটাকে যেহেতু আমরা এই লাইনটাতে প্রকাশ করছি সিম্পলিসিটির জন্য, তাহলে এটার যেহেতু মানে এরিয়া ভেক্টরটা নিচের দিকে হবে, তাহলে দেখো এই তলটার ওপর লম্ব বরাবর নিচের দিকে, দেখো এই তলের ওপর, দেখো এই তলের ওপর লম্ব পারপেন্ডিকুলার, দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই বরাবর দেখো নিচের দিকে। এখন আমরা যদি দেখো এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ক্ষেত্রফল ভেক্টর অথবা যে এরিয়া ভেক্টর আছে, দেখো ক্ষেত্রফল ভেক্টর অথবা এরিয়া ভেক্টর, এখন এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যদি অ্যাঙ্গেল চিন্তা করি, তাহলে সেই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা। দেখো সেই অ্যাঙ্গেলটা থিটা। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই টর্কের ক্ষেত্রে একটু ভালো করে এটা শোনো, মনোযোগ দিয়ে শোনো এটা, যে টর্কের ক্ষেত্রে আমরা সব ধরনের কোণ অথবা সব ধরনের অ্যাঙ্গেল চৌম্বক ক্ষেত্র আর এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কত সেটা চিন্তা করব। দেখো টর্কের ক্ষেত্রে আমরা সব সময় অ্যাঙ্গেলটা চিন্তা করব যে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কত সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব যে এরিয়া ভেক্টর
আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যে কোণ সেটা আমরা চিন্তা করব। আচ্ছা, এখন আমরা দেখো এই ফিগার থেকে আমরা দেখো এই দুটো অ্যাঙ্গেল যদি আমরা প্লাস করি, দেখো এই দুটো অ্যাঙ্গেল যদি আমরা প্লাস করি, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে ফাই ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস থেটা। দেখো 90 ডিগ্রি মাইনাস থেটা, ফাই ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস থেটা লিখতে পারি এখান থেকে। তো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দেই, দেখো কস 90 ডিগ্রি মাইনাস থেটা, তখন আমরা জানি কোয়ার্ডিনেট চেঞ্জ হয়ে এই কসটা সাইন হয়ে যাবে। হ্যাঁ, কসটা তখন, হ্যাঁ দেখো এই কসটা সাইন হয়ে গেল। তাহলে আমরা দেখো এই ইকুয়েশনটা আমরা পাইলাম, যে টর্কের ইকুয়েশন আমরা এটা পাইলাম। তো এটা আমাদের বিভিন্ন ম্যাথ করার জন্য কাজে লাগবে। তো আজকে আমি আসলে অনেক বেশি টাইম নিয়ে ফেললাম, কারণ এই টপিকটা এতটুকু শেষ না করলে অবশ্য আবার নেক্সট ক্লাসের জন্য আটকে থাকতো। তাহলে আমরা এর পরবর্তী ক্লাসে এই সমীকরণ থেকে আরও অন্য কিছু আমরা টার্ম দেখব। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝছো। হ্যাঁ, সবাই